ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আমি আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জীবন কাহিনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা। ঊনবিংশ শতকের শেষ অধ্যায় বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটি উল্লেখযোগ্য সময়। বাংলাদেশ তখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে উত্তাল। বিদেশি ইংরেজ সরকার চাইছে বাংলাকে ভেঙে দুভাগ করে তার শাসন ক্ষমতা আরো দৃঢ় ও মজবুত করে তুলতে। আর অন্যদিকে বাংলার বিপ্লবীরা চাইছেন তরুণ, কিশোর, যুব সম্প্রদায়কে স্বাধীনতা অর্জনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে। মেদিনীপুর জেলায় তখন বারুদের স্তূপ। ঘরে ঘরে তৈরি হচ্ছে পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে নির্ভীক, বলিষ্ঠ, আত্মপ্রত্যয়ী বীর যুবকদের নির্মাণ করার প্রচেষ্টা। মা ও বোনেরাও এই কাজে সামিল হন। ঠিক এই সময়েই মেদিনীপুরের মোহবনী গ্রামে জন্ম হল অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসুর, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ। জন্ম পরিচয়। 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর গ্রামে ক্ষুদিরামের জন্ম হয়। তার পিতার নাম ছিল তৈলক্যনাথ বসু এবং মাতার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী। তার জন্মের পূর্বে তার দুই ভাই মারা যায়, তাই ক্ষুদিরামের দিদি অপরূপা দেবী 3 মুঠো খুদ দিয়ে তার এই ভাইটাকে কিনে নেয়। খুদ দিয়ে কেনা হয়েছিল বলে তার নাম হয়েছিল ক্ষুদিরাম। ছোটবেলাতেই তিনি তার মা বাবাকে হারিয়েছিলেন। তারপর থেকেই তার দিদির কাছে তিনি মানুষ হয়। দিদির স্নেহ ভালোবাসা পেয়ে ছোট্ট ক্ষুদিরাম ক্রমশ বড় হয়ে ওঠেন। তার জামাইবাবু তখন তমলুকের দেওয়ানি আদালতের সেরেস্তাদার। অপরূপা দেবীর স্বামী অমৃতলাল বাবু মাঝে মাঝেই স্থানান্তর হতো। এই বদলি চাকরি তাকে কোনো জায়গায় স্থির থাকতে দিত না। ফলে ক্ষুদিরামও এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে পারতেন। শিক্ষা জীবন। অমৃতলাল বাবু যখন মেদিনীপুরে বদলি হয়েছিলেন তখন ক্ষুদিরামকে ভর্তি করা হলো মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। এই স্কুলেই একজন শিক্ষক ছিলেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু। তার ওই ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গভঙ্গ আন্দোলন খুব জোরালো হয়ে উঠেছিল। তিনি চাইছিলেন অল্প বয়সী ছেলেদের নিয়ে একটি দল গড়ে তুলতে। এই দলটির নাম দিয়েছিলেন অনুশীলন সমিতি। তার এই দলে এসে যোগ দিলেন ক্ষুদিরাম। তারপর থেকেই তার জীবনেও ব্যক্তিত্ব পরিবর্তন দেখা দিল। ক্ষুদিরাম হয়ে উঠলেন এক অন্য মানুষ। ক্ষুদিরাম লাঠি খেলা শিখলেন, ব্যায়ামের দ্বারা শরীরকে আরো মজবুত করে তুললেন। তার সংকল্প ছিল গ্রামের সকল মানুষদেরকে সত্যিকারের মানুষ করে গড়ে তুলবেন। ক্ষুদিরাম গ্রামের সকল মানুষদের খুব ভালোবাসতেন। কর্মজীবন। ক্ষুদিরামের মনে ছিল মানুষদের প্রতি খুব দরদ, আর তার মধ্যে ছিল মানুষ ও দেশের প্রতি গভীর ভালোবাসা। গ্রামের মানুষদের অসুখ হলে ক্ষুদিরামের প্রাণ কেঁদে উঠত। জনগণের সেবা করাই ছিল তার ব্রত। আবার কখনো কখনো কাউকে উপবাসী দেখলে তিনি সেখানে দৌড়ে যেতেন দুটি অন্নের ব্যবস্থা করতে। প্রকৃতির নানা দুর্যোগেও মানুষের সাহায্যের জন্য তিনি বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ করতেন। স্বদেশী আন্দোলনে ক্ষুদিরামের ভূমিকা। অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসুর
জীবনের রাজনৈতিক প্রেক্ষাপট জানতে গেলে পিছিয়ে যেতে হয় বিদেশির জিনিস বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেন। বিলিতি কাপড়, বিলিতি নুন লুট করার কাজে নেতৃবৃন্দ প্রচার শুরু করেন। চারিদিকে ব্রিটিশ জাতির বিরুদ্ধে ক্ষোভ ও আন্দোলন শুরু হলো। এই সময়ে মেদিনীপুরে একটি শিল্প মেলা বসে। এই মেলা প্রাঙ্গণে সোনার বাংলা নামে বিপ্লবী পুস্তিকা বিলি করতে গিয়ে ক্ষুদিরাম প্রথম রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত হন। তিনি তখন হঠাৎ সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে। তখন ক্ষুদিরাম পুলিশের ওপর আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তখন কেউ তাকে ধরতে পারল না। তারপর 3 মাস অতিক্রম হওয়ার পর একদিন ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়লেন। পুলিশ ক্ষুদিরামের ওপর ভীষণ অত্যাচার করেন, তবুও কিন্তু তিনি একটিও কথা প্রকাশ করলেন না। মুখ বুজে সব সহ্য করলেন ক্ষুদিরাম। তারপর সরকার ক্ষুদিরামকে ছেড়ে দিতে বাধ্য হলো। এরপর থেকে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। বাংলার বিপ্লবীদের মুখে মুখে ক্ষুদিরামের নাম। কিংসফোর্ডকে হত্যা, বঙ্গভঙ্গ আন্দোলন ও স্বদেশী আন্দোলনের সময়ে ইংরেজ শাসকগণ ভারতীয়দের ওপর প্রচন্ড অত্যাচার চালাতো। বিশেষ করে ভারতের কৃষক সমাজের মানুষেরা ইংরেজ শাসকগণ জোরদার ও সুদখোর মহাজনদের হাতে ভীষণভাবে শোষিত ও নির্যাতিত হচ্ছিল। তখন মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড সাহেব। তার বিরুদ্ধে বিপ্লবীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ছিল। কারণ ছিল ভারতীয়দের ওপর কিংসফোর্ডের মাত্রাহীন অত্যাচার। এরই মধ্যে মাত্র 12 বছর বয়সে বালক সুশীল সেনকে বিনা অপরাধে প্রহার করায় বিপ্লবীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠল। তারা এই অত্যাচারকে মেনে নিতে পারল না। তারা এই গোপন সভায় স্থির হলো কিংসফোর্ডকে চিরতরে সরিয়ে দিতে হবে। আর তার ভার দেওয়া হলো ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে। হাসি মুখে ওরা সব নির্দেশ মেনে নিলেন। সেটা 1908 সালের কথা। কিংসফোর্ডকে বদলি করা হলো বিহারের মুজফ্ফরপুর জেলায়। বিপ্লবীদের চেষ্টায় সেই যাত্রা বলবতী হলো না। সংবাদ পেয়ে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরের এক ধর্মশালায় এসে উঠলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল কিংসফোর্ডের গতিবিধি লক্ষ্য করা। তারা লক্ষ্য করলেন কিংসফোর্ড প্রতিদিন রাত 8টার সময় একটা ফিটন গাড়িতে করে ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন। সেদিন ছিল নিঝুম রাত। তারিখটা ছিল 1908 সালের 30শে এপ্রিল। একটি গাছের আড়ালে দাঁড়িয়ে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডের গাড়ি আসার প্রতীক্ষা করছিলেন। একটু পরে গাড়ি আসার শব্দ পাওয়া গেল। বিপ্লবীরা বোমা ছুড়লেন। আগুন ধরে গেল ওই ফিতনা গাড়িতে। ক্ষুদিরাম ও প্রফুল্ল দুজনেই খুব খুশি মনে বাড়ি ফিরছিলেন, কিন্তু তাদের হিসেবে একটু ভুল হয়েছিল। যে গাড়ি লক্ষ্য করে তারা বোমা ছুঁড়েছিলেন সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। সেই গাড়িতে ছিলেন ব্যারিস্টার কেনেডি সাহেবের স্ত্রী ও মেয়ে। আঘাত পেয়ে তারা মারা গেলেন। এই সংবাদ শহরের সর্বত্র জায়গায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল। একদিন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি পুলিশের কাছে ধরা পড়লেন। তবে ধরা পড়ার আগেই প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেন, আর ক্ষুদিরাম তা না করে পুলিশের হাতে ধরা পড়লেন। ক্ষুদিরামের ফাঁসি। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসির দিন ধার্য করা হলো। এই সুন্দর পৃথিবী ত্যাগ করে তাকে চলে যেতে হবে, এই ভেবে খুব ভোরে ক্ষুদিরাম উঠে পড়লেন, তৈরি হলেন ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য। তিনি মনে মনে গাইছিলেন একটি গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে তিনি ছিলেন নির্ভীক। হাসি মুখে
দড়ি গলায় নিয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন। হাসতে হাসতে পরাণ দিল অগ্নিযুগের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু। তার এই আত্মত্যাগ দেশের তরুণ প্রজন্মের কাছে দেশকে ভালোবাসার একটা অনুপ্রেরণা, একটা আদর্শ। উপসংহার: ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরামের জীবনের উৎসর্গ এক উজ্জ্বল উদাহরণ। তাই বাংলাদেশের প্রতিটি গৃহের মা বোন, যুবক যুবতী, তরুণ তরুণী, প্রতিটি ছাত্র ও শিক্ষকদের কাছে এই মৃত্যুঞ্জয়ী বীরের আত্মবলিদানের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এছাড়াও পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে যাতে সবার প্রথমে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। তার জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।